আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, হাজার ইউনাক রসায়ন এমসিকিউ সলভ কোর্সে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা রসায়ন দ্বিতীয় পত্রের তৃতীয় চ্যাপ্টার শেষ করে চতুর্থতম চ্যাপ্টারে আসছি, তড়িৎ রসায়ন। তো এই চ্যাপ্টারে আমরা আজকের ক্লাসগুলোতে যে সাধারণ যে এমসিকিউগুলো রয়েছে ওগুলো সলভ করব এবং পরের ক্লাসগুলোতে বহুপদী এবং অভিন্ন যেই অংশটুকু আছে ওটা সলভ করব। আচ্ছা, তাহলে শুরু করা যাক। দেখো, প্রথম যে প্রশ্নটা আছে, চিনি ও গ্লুকোজ দ্রবণ হলো নিচের কোনটি? আচ্ছা দেখো, তড়িৎ বিশ্লেষ্য, ইলেকট্রনীয় পরিবাহী, তড়িৎ অবিশ্লেষ্য, অধাতব পরিবাহী। এখন দেখো, আমাদের মেইনলি প্রশ্নে এখান থেকে করে কোনটা তড়িৎ বিশ্লেষ্য আর কি কোনটা অবিশ্লেষ্য, মানে এই ধরনের প্রশ্নটা এই চ্যাপ্টার থেকে সাধারণত করে থাকে। তো তড়িৎ বিশ্লেষণ যেগুলো হবে, যেটাকে তড়িৎ বিশ্লেষণ করা যায়, মানে হচ্ছে এটাকে প্লাস মাইনাস হয় আর কি, যখন দ্রবণে প্লাস এবং মাইনাস চার্জে মুক্ত আকারে থাকে। ধরো সোডিয়াম ক্লোরাইড, দেখো। তো এই সোডিয়াম ক্লোরাইডকে যখন আমি পানির ভিতর দিই, তখন ওই কি করে, পানির ভিতর দিলে এর সাথে যখন আমি পানি মিক্স করি, তখন এই পানিতে এই সোডিয়াম আয়ন এবং হচ্ছে এই ক্লোরিন আয়ন এভাবে মুক্ত আকারে থাকে। এই যে মুক্ত আয়নগুলো থাকে, এই মুক্ত আয়নগুলো থাকার কারণে এগুলো হয় তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। আর যেগুলোর ক্ষেত্রে এই ধরনের মুক্ত আয়ন হয় না, ওইগুলো হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। এখন দেখো, এই চিনি আর গ্লুকোজ এরা হচ্ছে সমযোজী যৌগ এবং এরা মুক্ত কোনো ইলেকট্রন বা মুক্ত কোনো চার্জে পরিণত হয় না। তো এজন্য এরা কিন্তু তড়িৎ বিশ্লেষ্য না হলে কি হবে, উল্টাটা তড়িৎ অবিশ্লেষ্য। আচ্ছা দেখো, গলিত সোডিয়াম ক্লোরাইডের পরিবাহিতার কারণ কি? একটু আগে সোডিয়াম ক্লোরাইড দেখাইছি, ওইটাই দেখো, মুক্ত আয়ন থাকার কারণে এটা হচ্ছে পরিবাহিতা। এই মুক্ত আয়নগুলোর মাধ্যমে কি করে, এরা বিদ্যুৎ পরিবহন করে। ওকে, আচ্ছা, পরের প্রশ্ন, সেমিকন্ডাক্টর রূপে কোন মৌলটি ব্যবহার করা হয়? তো আমরা সবাই জানি সেমিকন্ডাক্টর রূপে আমাদের 14 নম্বর যে গ্রুপটা রয়েছে, ওখানে যে মৌলগুলো রয়েছে কার্বন বাদে সিলিকন, জার্মানিয়াম এগুলো। দেখো এখানে জার্মানিয়াম যেহেতু আছে, এটাই হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, জিঙ্কের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কত? তো জিঙ্কের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক এগুলো তোমাদের বইতে চার্ট আছে, ওখান থেকে কয়েকটা মুখস্থ করে নিতে পারো। জিঙ্ক, তারপর হচ্ছে সিলভার, তারপর হাইড্রোজেন, আর কয়েকটা যেগুলো পপুলার ওগুলো কয়েকটা মুখস্থ করে নিতে পারো। এটা তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক হচ্ছে 3.3 ইন্টু 10⁻⁻14, কত হচ্ছে না 3.38 ইন্টু 10⁻3.3 না 3.388 ইন্টু 10⁻⁻4 গ্রাম কুলম্ব পার। আচ্ছা, এখন দেখো, তো এগুলো তো মুখস্থ করা খুবই কঠিন, কারণ হচ্ছে অনেকগুলা। তোমরা চাইলে এগুলো মান বের করে নিতে পারো। তোমাদের একটা সূত্র আছে, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের যে সূত্রটা আছে, ওইটা দিয়ে তোমরা বের করতে পারো ইজিলি। দেখো, তো এই ক্ষেত্রে আমাদের জানতে হবে জিঙ্কের পারমাণবিক ভর। তো জিঙ্কের পারমাণবিক ভর কত? জিঙ্কের পারমাণবিক ভর হচ্ছে 65 গ্রাম, তাই না? 65 গ্রাম। তো এটা যদি আমরা জানি, তখন কি করব, এই তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক যখন বের করতে যাব, তখন আমাদের এখান থেকে এটা যে পারমাণবিক ভরটা আছে, বা এই যে জিঙ্কের পারমাণবিক ভরটা কত, 65, সেই 65 পারমাণবিক ভরটা এটাকে আমাদের ভাগ করতে হবে এর যোজনী ইন্টু এফ। এফ এর যে মানটা সেটা হচ্ছে তোমার 96,500, যেটা আমরা ধরি, এই যে 96,500 কুলম্ব, এটা তো ধরি, কিন্তু এখানে এক্সাক্ট মানটা বসাতে হবে, এটা বাদ দেই। এখন দেখো, জিঙ্কের যোজনী কত? এখানে জিঙ্কের যোজনী হচ্ছে 2 গুণ করব, 2 সাথে কত গুণ করব, 96,000। এখন দেখো, 500 না, এক্সাক্ট যে মানটা আছে এখানে ছিল 473। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, তখন কিন্তু এর এক্সাক্ট তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কটা বের হয়ে যায়। দেখো, 65 ভাগ করব 2 গুণ 96,473,
ধরি 94,473 43 ডেসিবেল 473। ওকে, দেখো এখানে মানটা চলে আসছে 3.3688 ইন্টু 10 to the power minus 4। দেখো মানটা আসে, ওখানে 38 দেওয়া আছে, আমার এখানে আসছে 36। তো এখানে মানটা আর একটু বাড়বে, আমাদের এখানে সাথে তো দশমিকের যে মানগুলো ছিল, দেখো এখানে 0.00 সামথিং 2 3 ছিল, এগুলো যোগ করলে আমাদের এখানে সামথিং আর একটু বেড়ে 38-এ পৌঁছাবে। তো আমরা এভাবেও বের করতে পারি, অথবা তোমরা বেটার হয় মুখস্থ রাখা, কারণ এগুলো খুবই কমন, এগুলো পরীক্ষা চলে আসে, বেশি কতগুলো দরকার নেই, দু একটা জিঙ্কের সিলভারের এই দু একটা মুখস্থ রাখো, হাইড্রোজেনের কপার টপার যেগুলো পপুলার ওগুলো মুখস্থ রাখো। তো তাহলে তো কি হবে, তোমাদের পরীক্ষা হলে টাইম বেঁচে যাবে, আমাদের টাইমটাই তো গুরুত্বপূর্ণ, তাই না? টাইমটা বেঁচে যাবে। পরের প্রশ্নের দিকে আগাই। তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কোনটি সবচেয়ে বেশি হয়? তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক দেখো এইগুলোর ভিতরে, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কর ভিতরে আমাদের দুইটা জিনিস দেখতে হয়, যে এখানে পারমাণবিক ভর কার বেশি, এটা একটা জিনিস দেখতে হয়, আর হচ্ছে যোজনী কার কম। একটু আগে আমরা যে সূত্রটা ইউজ করছিলাম, দেখো জেড ইকুয়াল টু তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। দেখো আমরা যে সূত্রটা ইউজ করছিলাম, যে পারমাণবিক ভরটা এইটা যার যত বেশি তার তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বেশি হবে, কারণ এটার সাথে সমানুপাতিক আকারে আছে। আর যোজনী যার যত কম তার তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক তত বেশি হবে। আর সাথে আমাদের এটা তো কনস্ট্যান্ট, এটা আমাদের দেওয়ার দরকার নেই। তো এগুলো আমাদের বিষয় না, আমাদের দুইটা জিনিস দরকার, একটা হচ্ছে পারমাণবিক ভর আর একটা হচ্ছে যোজনী। এখন দেখো যোজনী কার কত বেশি, দেখো এই জায়গায় সবচেয়ে যোজনী কম আছে সিলভারের যোজনী সবচেয়ে কম 1। তো সিলভারের যোজনী যেহেতু কম, তো ওর আণবিক ভর কত 108, সিলভারের পারমাণবিক ভর কত 108। তো এর যে পারমাণবিক ভর এটাকে 1 দিয়ে ভাগ করলে এই 108ই থাকে। তো এর যোজনী বা এর তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক সবচেয়ে বেশি হবে। নিচে তো 96,473 আছে, এটাতে ভাগ করতে হবে। তো সিলভারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক এই জায়গায় সবচেয়ে বেশি হবে, কারণ এর আণবিক ভর বেশি প্লাস হচ্ছে যোজনী কম। দেখো পরের প্রশ্নে চলে যাই। 1 ফ্যারাডে বিদ্যুৎ দ্বারা কোন ধাতুর আয়ন ক্যাথোডে অধিক পরিমাণ সঞ্চিত হবে? তো এই ক্ষেত্রে দেখতে হবে যে আমাদের যোজনী এখানে কার কম আছে। তো দেখো এগুলো সব দ্বিযোজী করে, অ্যালুমিনিয়াম ত্রিযোজী, ক্যালসিয়াম দ্বিযোজী, একমাত্র পটাশিয়াম আছে এটা হচ্ছে ওয়ানযোজী। তো এই পটাশিয়ামের ক্ষেত্রে 1 ফ্যারাডে বিদ্যুৎ দ্বারা কোনো ধাতুর ক্যাথোডের পরিমাণ হবে সর্বাধিক, কারণ কি এর কত 1, পটাশিয়াম হচ্ছে +1, এর হচ্ছে চার্জটা, তার মানে এর যোজনী আমরা 1 ধরতে পারি। এগুলো দেখো যোজনী 2 করে, এগুলো যোজনী 3 করে, এগুলো যোজনী 2 করে, সবচেয়ে কম আছে পটাশিয়ামের। আচ্ছা, এখন যদি আবার প্রশ্ন করে যে কি পরিমাণ ক্যাথোডে জমা হবে, সঞ্চিত ভর কত, তখন এখানে যেহেতু 1 ফ্যারাডে আছে, তো এটা মনে রাখবা যে এখানে চার্জ যে কটা থাকে বিদ্যুতের পরিমাণ অত ফ্যারাডে দরকার হয়। তো এখানে চার্জের পরিমাণ কত আছে 1 আছে, তো এখানে বিদ্যুতের পরিমাণ হচ্ছে 1 ফ্যারাডে লাগবে এবং ওর আণবিক ভর সমপরিমাণ জমা করবে। তো এই ধরনের প্রশ্ন, এই ধরনের অঙ্ক আমরা সামনে পাবো। দেখো ক্যাথোডে 1 মোল কপার ধাতু জমা করতে কপার সালফেট দ্রবণে কত ফ্যারাডে বিদ্যুৎ চালনা করতে হবে? তো একটু আগে এটা নিয়ে আলোচনা করছিলাম, দেখো চলে আসছে। তো কপার সালফেটের ক্ষেত্রে দেখো কপারের চার্জ কত আছে এখানে 2+, তো কপারের যোজনী এখানে 2+2, তো কপারের যোজনী 2, তার মানে এখানে কত ফ্যারাডে বিদ্যুৎ লাগবে 2 ফ্যারাডে বিদ্যুৎ লাগবে। খুবই সিম্পল এগুলো। দেখো সামনের দিকে আগাই। যদি 5 এম্পিয়ার বিদ্যুৎ দেওয়া হয় এবং এখানে 30 সেকেন্ড ধরে চলে, তো ইলেকট্রনের মধ্যে দিয়ে তবে মোট চার্জ কত হবে? তো আমাদের সিম্পল কয়েকটা সূত্র আছে এই চ্যাপ্টারে, সূত্রগুলো অবশ্যই জানতে হবে। তো আমি কয়েকটা বেসিক সূত্র লিখে দিচ্ছি এখানে। দেখো
তো আমাদের এর আগে দেখলাম কি যে ক্যাথোডে কি পরিমাণ জমা হয়, তো জমা হওয়ার সূত্রটা আগে দেখি। আচ্ছা দেখো, তো জমা হওয়ার ক্ষেত্রে কি হয়, ডব্লিউ ইকাল টু জে আই টি, একটা সূত্র আছে। তো এই সূত্রটাকে ভাঙা টাঙ্গা আমরা আরো কিছু লিখতে পারি। দেখো এই যে জেটের মান আমরা কি পাইছিলাম একটু আগে, জেটের মান পাইছিলাম এম বাই ইএফ, এটা পাইছিলাম না, ওই যে আমরা তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বের করছিলাম। এখন এই জেটের ভ্যালুটা আমরা ইনপুট করে দিতে পারি এই জায়গাটায়। দেখো, তো জেটের পরিবর্তে আমরা লিখতে পারি এম বাই ইএফ। ওকে, আর এই জায়গাটায় দেখো আমাদের আইটি কিন্তু রয়ে গেছে, তো আইটিটাকে আমরা গুণাকার দিতে পারি। আইটি, আচ্ছা এখন দেখো এগুলোকে আমরা আবার একসাথে লিখতে পারি না। দেখো একসাথে লিখতে পারি না, এমআইটি একসাথে লিখতে পারি এমআইটি বাই ইএফ, বাস এভাবে করা যায়। আবার আমরা আবার জানি এখানে দেখো কিউ ইজিক্যাল টু আইটি হয়, কিউ ইজিক্যাল টু আইটি, এটার মাধ্যমে বের করতে পারি। তো আমাদের প্রশ্নে কি বলছে দেখো, তো সূত্র কয়টা একটু মনে রাখো, এই কয়েকটা সূত্র জানলেই যথেষ্ট। একটা সূত্র পাইলাম, একটা সূত্র পাইলাম, আর একটা সূত্র পাইলাম। ওকে, তো আমাদের দরকার হবে কোনটা, দেখো কি বলছে, 5 এম্পিয়ার বিদ্যুৎ 30 সেকেন্ড ধরে চালাইছিল। তো আমাদের এখানে বিদ্যুতের পরিমাণটা দেওয়া আছে এবং টাইমটা দেওয়া আছে। তো ইলেকট্রনের মধ্যে দিয়ে চললে মোট চার্জের পরিমাণ কত হবে, মানে কিউটা জানতে চাইছে। তো আমাদের এই সূত্রটাই হচ্ছে এখানে কাজে লাগবে। দেখো কিউ ইকুয়াল টু আইটি, তার মানে আমরা দেখো আইয়ের মানটা দেওয়া আছে 5, এটা ডিরেক্ট এখান থেকে গুণ করতে পারি। 3 5 15, সাথে একটা শূন্য, কত হচ্ছে 150 হচ্ছে। তো 150 এখানে কুলম্ব হচ্ছে। দেখো পরের প্রশ্ন দেখো, 1 মোল সিলভার ক্যাথোডে জমা করতে সিলভার নাইট্রেট দ্রবণে কত ফ্যারাডে বিদ্যুৎ চালনা করতে হয়? খুবই সিম্পল, সিলভারের ক্ষেত্রে 1 ফ্যারাডে দরকার হবে, কারণ এর যোজনী কত 1। দেখো এখানে হচ্ছে 1 এর জন্য লাগবে কত 1 ফ্যারাডে, 1 এর জন্য লাগবে 1 ফ্যারাডে। মনে রাখো 1 যদি হয় লাগবে কত 1 ফ্যারাডে, 2 যদি হয় লাগবে কত 2 ফ্যারাডে, 3 যদি হয় লাগবে কত 3 ফ্যারাডে। আর বেশি দেওয়ার দরকার নেই, এর ভিতরেই হয়ে যায়। এগুলো কি যোজনী, বা তুমি যদি চার্জ সংখ্যা লিখতে পারো যে চার্জ কত হচ্ছে। দেখো এখানে চার্জ হচ্ছে +1 -1, এভাবে হচ্ছে। ওকে, আবার দেখো সিলভার নাইট্রেট দ্রবণে 60 মিনিট ধরে 5 এম্পিয়ার বিদ্যুৎ চালনা করব, তো ক্যাথোডে কত গ্রাম সিলভার জমা হবে? তো বিদ্যুৎ চালনা করতেছি কত মিনিট ধরে, 60 মিনিট ধরে। তো আমাদের খেয়াল রাখতে হবে যে টাইমটা থাকে, এই টাইমটা আমাদের সেকেন্ডে কনভার্ট করতে হয়। তো 60 মিনিট যেহেতু আছে, এটাকে যদি আমরা সেকেন্ডে কনভার্ট করি, 60 মিনিটকে সেকেন্ডে কনভার্ট করতে কত হয়, হ্যাঁ 3600 সেকেন্ড। দেখো 3600 সেকেন্ড কিভাবে, 60 গুণ 60, এটার সাথে আরেকটা 60 গুণ করে দিই, তাহলে যেটা হয়। আচ্ছা, তো এখানে তো আমরা টাইমটা পাইলাম, তাই না, টাইমটা পাইলাম। এখন আমাদের দেখো বিদ্যুৎ দেওয়া আছে 5 এম্পিয়ার, এটা আমরা পাইলাম। আর কি কি দরকার, এবার দরকার আমাদের ডব্লুর মানটা দরকার, তাই না, যে কত গ্রাম জমা হচ্ছে। তো আমাদের যে সূত্রটা ছিল প্রথম, সেটা লিখে ফেলবো, ডব্লিউ ইকুয়াল টু এমআইটি, ডিভাইড বাই ইএফ। আচ্ছা এখন দেখো এমআইটি এদের মান কি পাইছিলাম, এম এর মান কত হচ্ছে, দেখো সিলভারের মান হচ্ছে, সিলভারের পারমাণবিক ভর হচ্ছে 108 গুণ বিদ্যুৎ তো দেওয়াই আছে 5 গুণ টাইমও দেওয়া আছে 3600। এখন দেখো 3600,
আর নিচে আছে কত, নিচে দেখো 1 গুণ হচ্ছে 96,500। ওকে, এবার আমরা যদি ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশনটা করে ফেলি, দেখো এগুলো সবই হাতে কলমে করা যায়, তোমরা চাইলে করতে পারবা। এখন দেখো 20.14 চলে আসে, 20.14 দেখো কি সুন্দর মানটা চলে আসছে, 20.145, একদম একুরেট মানটা কিন্তু চলে আসছে। পরের প্রশ্নে চলে যাই। দেখো সিলভার নাইট্রেট দ্রবণে যদি 1.2 এম্পিয়ার বিদ্যুৎ কতক্ষণ ধরে চালনা করলে ক্যাথোডে 1.61 গ্রাম সিলভার জমা হবে। ও আচ্ছা, এখানে আবার টাইম জানতে চাইছে, তাই না? জানতে চাইছে টাইম কত, টিটা জানতে চাইছে। তো একই তো সূত্র, ওই সূত্রটার ভিতর বসিয়ে করতে পারবো না, MIT/EF। তো এখান থেকে আমরা বের করব টাইমটা। তো এটা ক্যালকুলেশন করলে টাইমটা বের হয়ে যাবে, WEF = MIT। তো আমাদের লাগবে টাইম, তাহলে দেখো WEF/MI। বাস, এখন মানগুলো যদি বসিয়ে দিই আমাদের বের হয়ে যাবে টাইম কত। তো এটা করে নিবা 20 মিনিট। পরের প্রশ্নটা দেওয়া আছে কি, দেখো কপার সালফেট দ্রবণে 5000 মিলি এম্পিয়ার। তো 5000 মিলি এম্পিয়ার এতক্ষণ দেওয়া ছিল এম্পিয়ারে, আসলে এম্পিয়ার কিন্তু অনেক বিরাট একটা বিদ্যুৎ প্রবাহ। তো 5000 মিলি এম্পিয়ার যেটা দেওয়া আছে, আমরা জানি 1000 মিলি এম্পিয়ারে হচ্ছে 1 এম্পিয়ার, তো 5000 মিলি এম্পিয়ারে হচ্ছে 5 এম্পিয়ার। তো এটাকে আমাদের কনভার্ট করে নিতে হবে এম্পিয়ারে, 5 এম্পিয়ার। এখন দেখো কি বলছে, 1 ঘন্টা ধরে চালনা করছে। 1 ঘন্টা মানে 60 মিনিট, 60 মিনিট মানে হচ্ছে 3600 সেকেন্ড। তো আমাদের এককগুলো একটু কনভার্ট করে নিতে হয়। তো ক্যাথোড কি পরিমাণ জমা পড়বে, সে আগের মতো ডব্লিউ মান বের করতে হবে, একই সূত্র দিয়ে করে ফেলবো। পরের প্রশ্নটা দেখো, কপার সালফেট দ্রবণে 1 ফ্যারাড চার্জ দ্বারা ক্যাথোডে কত গ্রাম কপার জমা পড়বে। দেখো 1 ফ্যারাড চার্জ দ্বারা কপারের যোজনী কত, এখানে কপারের যোজনী হচ্ছে 2। তো কপারের যোজনী 2 হলে ওর জন্য বিদ্যুৎ লাগবে কত, 2 ফ্যারাড চার্জ লাগবে, তাই না? 2 ফ্যারাডে চার্জ লাগবে। তো যেহেতু এখানে 1 ফ্যারাডে দিছে, তার মানে হচ্ছে কপারের যেই পারমাণবিক ভর আছে তার অর্ধেক হবে। তো কপারের পারমাণবিক ভর কত, কপারের পারমাণবিক ভর হচ্ছে 63.5 ছিল, এটা যদি অর্ধেক করে দিই তখন কত আসে দেখো, 31.75 আসে। তো দেখো 31.75 অপশনও দেওয়া আছে। পরের প্রশ্ন, আবার কপার সালফেট চলে আসছে। কপার সালফেটের দ্রবণে 0.1 এম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ হতে হবে 40 মিনিট ধরে। ক্যাথোডে সঞ্চিত কপারের পরমাণু সংখ্যা কত। দেখো এখানে আমাদের কি বলছে, এতক্ষণ ধরে আমরা করছি যে কত গ্রাম কপার সালফেট বা কত গ্রাম জিঙ্ক, কপার গ্রাম সিলভার এগুলো জমা হচ্ছে। এখন আসছে কত গ্রাম না, এখন পরমাণু সংখ্যা আমাদের বের করতে হবে। তো পরমাণু সংখ্যা বের করা বেশি কঠিন কিছু না, আমাদের মূল সংখ্যা বের করতে হবে। দেখো এই যে 1 ফ্যারাডে, এটা আমি করে দিচ্ছি, দাঁড়াও। দেখো এটা হচ্ছে আই এর মানটা দেওয়া আছে 0.16 এম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ, টাইমটা দেওয়া আছে দেখো। তো ক্যাথোডে সঞ্চিত, তাহলে আমরা ডব্লিউ প্রথমে বের করে ফেলি, ডব্লিউ কত আসবে। দেখো এমআইটিতে চলে যাবা এখানে, বাই ইএম মানগুলো বসিয়ে দাও। কপারের ক্ষেত্রে কত হচ্ছে 63.5 গুণ হচ্ছে 0.16 গুণ হচ্ছে টাইম দেওয়া আছে 40 মিনিট, তার সাথে গুণ করতে হবে 60, তার মানে হচ্ছে 2400 সেকেন্ড। 2400 সেকেন্ড। এখন আমাদের ভাগ করতে হবে, কপার তো কপার হচ্ছে 2, যোজনী 2 এবং গুণ করতে হবে ফ্যারাডে, কলমগুলো গুণ 96,500। ওকে, এখন এটাকে আমরা ক্যালকুলেশন করে বের করি কত আসে। দেখো গুণ হচ্ছে 2400 ইকুয়াল টু ভাগ হচ্ছে 2 গুণ 96,500। দেখো 0.126, 0.126
তো এটা হচ্ছে আমার এখানের ভর, মানে ও কতটুকু সঞ্চয় হবে, ডব্লুর মান। এখন আমাদের বের করতে হবে পরমাণুর সংখ্যা। তো পরমাণুর সংখ্যা বের করতে গেলে আমরা বের করতে পারি এর মোল সংখ্যা কত আছে। তো মোল সংখ্যা যদি বের করি তাহলে আমরা পরমাণুর সংখ্যা বের করতে পারবো। তো দেখো আমরা এখান থেকে বের করতে পারি ডব্লিউ ইকুয়াল টু কত জানি, কত জানি বের হলো 0.126। তো দেখো 0.126 এটাকে ভাগ করব ওর পারমাণবিক ভর দ্বারা, কপার 63.5 ভাগ 63.5, দেখো অনেক ছোট একটা মান আসে 1.9896 ইন্টু 10⁻³ 10⁻³। এই যে মানটা আসছে এটা হচ্ছে ওর সংখ্যা মোল সংখ্যা। এখন আমরা কি করতে পারি, আমরা গুণ করতে পারি, যেমন 1 মোলে থাকে কয়টা অ্যাভোগাড্রো সংখ্যক, এত মোলে কয়টা, এর সাথে গুণ করব 6.02/23। তো মানটা চলে আসছে দেখো 1.1977, এরকম একটা মান আসছে, অপশনে আছে 1.92, 1.92 আছে, 1.546, 1.342 আছে, 1.98 আছে। দেখো 1.98 আছে, এটা মিলে যাচ্ছে, আমাদের ক্যালকুলেশনে আসছে 1.977, ওটাকে 8 বানাতে পারে 1.98 ইন্টু 10⁻21। আচ্ছা দেখো পরের প্রশ্নটি, জিঙ্ক সালফেট দ্রবণে 1 কুলম্ব বিদ্যুৎ দেওয়া আছে। এতক্ষণ দেখো আমাদের বিদ্যুৎগুলো দেওয়া ছিল ফ্যারাডে, বা এখন আমাদের দেওয়া আছে কুলম্বে। তো কি করতে হবে, জিঙ্কের পরিমাণ বের করতে হবে, তো জিঙ্কের পরিমাণ আমরা বের করব সে একই সূত্র দিয়ে, ডব্লিউ ইকুয়াল টু, দেখো ডব্লিউ ইকুয়াল টু MIT ডিভাইড বাই EF, MIT ডব্লিউ বাই EF। এখন দেখো এই জায়গায় একটা সমস্যা হচ্ছে, এই প্রশ্নে টাইম দেওয়া নাই, আবার এই প্রশ্নে দেওয়া আছে চার্জগুলো দেওয়া আছে। আগের প্রশ্নগুলোতে ছিল এম্পিয়ার দেওয়া ছিল, আমরা সহজে করে ফেলতে পারছি। তো এখানে আমরা প্রথমে আরেকটা সূত্র শিখে আসছিলাম, দেখো কিউ ইজ ইকুয়াল টু আইটি, তো আমরা MIT-র পরিবর্তে আমরা কি বসাতে পারি, MQ বসাতে পারি, MIT-র পরিবর্তে MQ ডিভাইড বাই EF। এবার কিন্তু আমরা অঙ্কগুলো করে ফেলতে পারবো। তো 1 কুলম্ব দেওয়া আছে, মানটা বসা দেব। জিঙ্কের পরিমাণ কত, জিঙ্ক 65 গ্রাম, 65 গ্রামের সাথে কিউর মান দেওয়া আছে 1, না দিলেও সমস্যা ছিল না, জিঙ্কের ছিল 2 ডিভাইড বাই 500। আচ্ছা এখন এটা যদি হিসাব করি তাহলে কি চলে আসে, দেখো 65কে আমাদের ভাগ করতে হবে, খুবই ছোট একটা মান আসবে। দেখো 3.367 ইন্টু 10⁻⁻4 এই মানটা দেওয়া আছে। তো 10⁻⁻4 এই মানটাকে দেখো কোনটার সাথে মিলে, তো অপশনে দেওয়া আছে পয়েন্ট করে 0.00034, কোনটার সাথে মিলবে, 0.3, তাহলে হচ্ছে এখানে 4টা শূন্য সামনে নিয়ে আসবো, 4টা শূন্য সামনে নিয়ে আসলে 2 নম্বর অপশনটার সাথে মিলতেছে। তো এটাকে যদি আমরা আমাদের যে মানটা ছিল ওটার সাথে ম্যাচ করবে, এটাকে যদি আমরা সায়েন্সে নিয়ে এটার সাথে যদি পাওয়ার করে নেই তাহলে কিন্তু মানটা চলে আসবে। দেখো আচ্ছা, তো পরের প্রশ্নে যাই। ক্রোমিয়াম সালফেট দ্রবণ
3 ফ্যারাডে বিদ্যুৎ দ্বারা ক্যাথোডে কত গ্রাম ক্রোমিয়াম জমা হবে? তো ক্রোমিয়ামের যোজনী এখানে কত আছে ক্রোমিয়াম সালফেটের ক্ষেত্রে? ক্রোমিয়াম সালফেটের ক্ষেত্রে যোজনী আমরা দেখব, যদি ক্রোমিয়াম সালফেট আমরা করি তখন এখানে যোজনী 3 শো করে ক্রোমিয়ামের। তো ক্রোমিয়াম সালফেটের যোজনী 3 যদি দেওয়া থাকে তাহলে আমরা ওইটার মাধ্যমে বের করতে পারি। তো কত ফ্যারাডে বিদ্যুৎ দিছিল? 3 ফ্যারাডে। তো 3 ফ্যারাডে বিদ্যুৎ দিছিল, ক্রোমিয়ামের যোজনীয় 3, তাহলে ক্রোমিয়ামের ভর যত ততই জমা হবে। দেখো ক্রোমিয়ামের ভর আমরা জানি 52 গ্রাম। তো এটাই হবে উত্তর। পরের প্রশ্ন দেখো, এখানে আরেকটা বিক্রিয়া দেওয়া আছে, অ্যালুমিনিয়াম 3+, এখানে 3টে ইলেকট্রন গ্রহণ করে অ্যালুমিনিয়াম ধাতুতে রূপান্তর হয়েছে। তো এই জায়গায় 9 গ্রাম অ্যালুমিনিয়াম উৎপাদে কি পরিমাণ বিদ্যুৎ দরকার হবে? তো একই সূত্র একটাই, দেখো এমআইটি সূত্রই সব জায়গায় খাটবে। এমআইটি সূত্রই সব জায়গায় খাটবে। বাস এটার ভিতর কি পরিমাণ বিদ্যুৎ লাগবে আয়ের মানটা আমাদের বের করতে হবে এই জায়গাটা থেকে। তো এই জায়গায় ডব্লিউর মানটা দেওয়া আছে কত? 9। দেখো ডব্লিউ মানটা দেওয়া আছে 9, এটা মেবি 1 ফ্যারাডে লাগবে। আচ্ছা আমরা অঙ্কটা করে দেখি। দেখো এম এর মান কত দেওয়া আছে? অ্যালুমিনিয়াম 27। আচ্ছা তার আগে আমরা রূপান্তর করে নিই, এই পাশ করে নিই। তো দেখো MIT ইজ ইকুয়াল টু হচ্ছে WEN, আর আমার লাগতেছে কি পরিমাণ বিদ্যুৎ, তার মানে আয়ের মানটা লাগবে। আইটা এখানে রাখি, WEN আসলে থেকে EF। ওকে, তো এখন কি আছে নিচে? এমটি নিচে চলে যাবে। ডব্লিউ মান দেওয়া আছে কত? 9, বসায় 9। কপার, অ্যালুমিনিয়াম, তাই না? তো অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কত হয়? 3 হয় যোজনী, এবং এখানে এফ এর মানটা তো আমাদের দেওয়া আছে, 3 ফ্যারাডে বিদ্যুৎ লাগবে। দেখো এফ এর মান কত? 96,500, এটা তো আমাদের মুখস্থ মান। এরপর এম এর মান জানি হচ্ছে 27, অ্যালুমিনিয়ামের ভর গুণ হচ্ছে টাইমটা কত দেওয়া আছে? আচ্ছা এখানে টাইমটা দেওয়া নেই। টাইম দেওয়া না থাকলে আমাদের দ্বিতীয় অপশন এমআইটির পরিবর্তে MQ বসাতে হবে, তাই না? এমআইটির পরিবর্তে MQ বসাতে হবে, তাহলে এখানে মানটা আসবে MQ আসবে, তাহলে এখানে শুধু এমটা আসবে। ওকে আসুক, সমস্যা নেই। তো নিচে শুধু 27 দিয়ে ভাগটা হবে। এখন দেখো উপরে আছে কত? 9 আর 3, তো 3 নং 27, এখানে আসতেছে 27, এটা কেটে আবার দেখো 27 কাটাকাটি করলে হচ্ছে 1, আর 1 দিয়ে যদি আমরা এখানে গুণ করি 96,500 চলে আসে। এই মানটা 96,500 ইজ ইকুয়াল টু 1 ফ্যারাডে। তো এটার মান 1 ফ্যারাড চলে আসবে। পরের অপশনটা দেখো, 1 মোল বা 27 গ্রাম অ্যালুমিনিয়াম ক্যাথোডে জমা করতে কি পরিমাণ বিদ্যুৎ লাগবে? এগুলো করো, একই সূত্র একই রকম সব। বিগলিত সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, টিন ক্লোরাইড। আচ্ছা অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, টিন টেট্রাক্লোরাইডের মধ্যে 1 ফ্যারাডে বিদ্যুৎ চালনা করলে ক্যাথোডে কোন ধাতুর সর্বাধিক মোল সংখ্যা পরিমাণ জমা হবে? তো দেখো এখানে আমার খুঁজতে হবে, যেহেতু 1 ফ্যারাডে বিদ্যুৎ চালনা করছে তাহলে আমাদের খুঁজতে হবে এখানে একযোজী মৌল কোনটা। মানে হচ্ছে দেখো সোডিয়াম পেয়ে গেছি, প্রথমটাই হচ্ছে অ্যান্সার। দেখো সোডিয়াম হচ্ছে 1, সোডিয়ামের যোজনী কত? 1। ম্যাগনেসিয়ামের 2, অ্যালুমিনিয়ামের 3, টিনের হচ্ছে 4। তো সবচেয়ে কম আছে কে? 1, সোডিয়ামটা। তো সোডিয়ামকে এর ভিতরে যদি আমি 1 ফ্যারাডে বিদ্যুৎ চালনা করি তাহলে পুরো 1 মোল সোডিয়াম ধাতু জমা হবে। আর 1 মোল সোডিয়াম ধাতু মানে হচ্ছে 6.02 × 10⁻23T, যেটা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা। ওই পরিমাণ মোল জমা হবে, মোল সংখ্যার পরিমাণ জমা হবে, তার মানে হচ্ছে 23 গ্রাম। তো এদের ভিতর সর্বাধিক কি হবে? সোডিয়াম। পরের প্রশ্ন চলে আসি, নিচের কোন তড়িৎদ্বার জারণ প্রক্রিয়া বোঝায়? তো জারণ প্রক্রিয়া বোঝায় মানে হচ্ছে ইলেকট্রন জেরে দিবে,
তার কাছে কিছু ইলেকট্রন ছিল, সেটা সে ঝেড়ে দিয়ে আয়নে পরিণত হয়ে যায়। তো এটা আমরা কিভাবে লিখি? ধরো জিঙ্কটা, তো জিঙ্ক যেহেতু দুইটা ইলেকট্রন ধারণ করবে, তো আমরা জিঙ্ক লিখবো, একটা স্ল্যাশ দিয়ে জিঙ্ক 2+ লিখবো। তাহলে এখানে দেখো এটা হবে জিঙ্ক 2+। পরের প্রশ্ন দেখো, নিচের কোন তড়িৎদ্বার বিজারণ প্রক্রিয়া বোঝায়? তো বিজারণ প্রক্রিয়া কি হবে? এটা উল্টাটা, মানে গ্রহণ করে ধাতুতে পরিণত হবে, আয়ন ছিল গ্রহণ করে ধাতুতে পরিণত হবে। তো এখানে দেখো এই কপার 2+টা ও আয়ন ছিল গ্রহণ করে কপার ধাতুতে পরিণত হয়েছে। অ্যানোড রূপী জিঙ্ক 2+ এর ইনটের মানটা দেওয়া আছে, বিভবের মানটা দেওয়া আছে কত? 0.76 ভি। এটা মানটা মুখস্থ থাকতে হয়, অনেক সময় প্রশ্নে দেয় না। এখানে যেহেতু দিয়ে দিছে, এর সাথে নিচে কোনটিতে ক্যাথোড রূপে ব্যবহার করা যাবে? তো ক্যাথোড রূপে ব্যবহার করা যাবে এর নিচের যে মানটা আছে, তো অ্যানোডের নিচের যে মানগুলো আছে ওদেরকে আমরা ক্যাথোড রূপে ব্যবহার করতে পারবো। তো এটা খুবই ইজি, দেখো প্রশ্নে সবগুলোর মান দেওয়া আছে, তুমি সহজেই আইডেন্টিফাই করতে পারো। সবচেয়ে কম আছে দেখো কোবাল্টের ক্ষেত্রে 0.28। তো তোমার আবার মনে হতে পারে যে এখানে -1.66, এটা হলো না কেন? কারণ এখানে দেখো উল্টাটা দেওয়া, এটাকে যখন আমরা উল্টাবো তখন এটা পজিটিভ হয়ে যাবে, তার মানে 1.66 হয়ে যাবে। তো সবচেয়ে কম মান হচ্ছে উপরেরটা, কোবাল্টের 0.28। তো 0.28 কোবাল্টটাকে আমরা ক্যাথোড রূপে ব্যবহার করতে পারবো। পরের প্রশ্ন, জিঙ্ক ও সিলভার তড়িৎদ্বারের জারণ বিভব যথাক্রমে দেওয়া আছে, তবে জিঙ্ক 2+, সিলভার প্লাস কোষে ইএমপি কত হবে? আচ্ছা, তো এক্ষেত্রে কি হবে? আমাদের যে সূত্রটা আছে ইনট সেল, তো এই জায়গায় আমাদের এত কিছু করতে হবে না। দেখো এই দুইটারে যোগ করে দিলে কাজ শেষ হয়ে যায়, আমাদের এত সূত্র লেখারও দরকার নেই। এমসিকিউ গুলো আমরা এত সূত্র লেখার দরকার নেই। উপরে দেখো এই দুইটাকে জাস্ট যোগ করবা, তাহলেই হবে। তো যোগ করার আগে একটু মাথায় রাখতে হবে কোনটার মান কি দেওয়া আছে। উপরে দেখো, ভালোভাবে দেখো, এখানে কি বলা আছে? জারণ বিভব দেওয়া আছে, দুইটারই জারণ বিভব দেওয়া আছে। তার মানে প্রথমটা যদি জারণ বিভব হয়, দ্বিতীয়টাকে আমাকে বিজারণ বিভবে নিয়ে নিতে হবে, তাই না? তো এখানে দেখো জারণ বিভব দেওয়া আছে কত? সিলভারের ক্ষেত্রে জারণ বিভবটা দেওয়া আছে, আর জিঙ্কের ক্ষেত্রে জারণ বিভবটা দেওয়া আছে। তো আমাদের এখানে অ্যানোড রূপে কাজ করবে কে? জিঙ্ক। অ্যানোড রূপে জিঙ্ক যদি কাজ করে, ক্যাথোড রূপে কাজ করবে সিলভার। তাহলে সিলভারকে আবার কি উল্টে নিতে হবে? সিলভার যেহেতু -0.8 আছে, এটাকে মাইনাস থেকে হয়ে যাবে প্লাস, তার মানে হচ্ছে পজিটিভ 0.8। এবার আমরা যোগ করে দিই, 0.76 এর সাথে 0.8 যদি যোগ করি, তাহলে এর মান চলে আসে কত? অবশ্যই পজিটিভ ভ্যালু আসবে। তো একমাত্র পজিটিভ ভ্যালু এখানে কোনটা পাচ্ছে? দেখো দুইটা নিচের দেওয়া আছে, অপশন থেকে এমনি কাটতে পারি নেগেটিভ ভ্যালুগুলো বাদ। তো লাস্টের দুইটা দেখো 0.04, এটা তো আর আগে হবে না, মান খুবই ছোট, নিচেরটা একদম হয়ে যাবে। আমাদের ক্যালকুলেশন ছাড়াই কিন্তু উত্তর বের হয়ে যায়। পরের প্রশ্ন, প্লাটিনিয়ামের সাথে যখন দেখো এই যে হাইড্রোজেন, আমাদের প্রমাণ যে জারণ অর্ধকোষ যেগুলো থাকে, তো এই ক্ষেত্রে এই অর্ধকোষটি কি প্রকার অর্ধকোষ হবে? তো এটা একটা গ্যাস অর্ধকোষ হয়, আবার আমরা জারণ অর্ধকোষও বলতে পারি, যেহেতু এটা জারণ হয়েছে, কিন্তু এখানে আমরা গ্যাস অর্ধকোষ বলবো। তো এই ক্ষেত্রে মনে রাখবা, হাইড্রোজেনের সাথে এই অর্ধকোষটা সম্পূর্ণ করার জন্য এখানে আমাদের একটা প্লাটিনিয়াম দেওয়া লাগে, প্লাটিনিয়ামে তড়িৎদ্বার দেওয়া লাগে। পরের প্রশ্নে চলে যায়। তো এখানে কোনটা হবে? গ্যাস অর্ধকোষ। ক্যালোমেল তড়িৎদ্বারে কোনটি ব্যবহার করা হয়? ক্যালোমেল তড়িৎদ্বারে ব্যবহার করা হয়, এটার সংকেতটা একটু মনে রাখো, Hg2Cl2। Hg2Cl2। আচ্ছা, তো আরেকটা মান দেওয়া আছে, জিঙ্কের জারণ বিভবের মান দেওয়া আছে এবং সিলভারের বিজারণ বিভবের মান দেওয়া আছে, জারণ বিভবের মান দেওয়া আছে। তড়িৎ কোষটির মোট বিভব কত? তখন আমাদের কি করতে হবে? যোগ করতে হবে। একটু আগে তো দেখলাম, এটা কত মান বের হয়েছিল জানো? 1.5 না কত বের হয়েছিল? ওইটাই 1.559। প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার নিচের কোনটির সাথে ক্যাথোড হিসেবে কাজ করে? প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার। তো প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার একটু আগে দেখলাম, হাইড্রোজেন নিচের কোনটির সাথে ক্যাথোড হিসেবে কাজ করে? তো ক্যাথোড হিসেবে কাজ করতে গেলে তোমাদের যে একটা সক্রিয়তা সিরিজ ছিল, ওইটা কিন্তু মাথায় রাখতে হয়।
এই সক্রিয়তা সিরিজগুলো মাথায় রাখতে হয়। তো হাইড্রোজেনকে প্রমাণ ধরে নিছে, প্রমাণ ধরে এই নিচে যেগুলো আছে এগুলো ক্যাথোড রূপে বিক্রিয়া করতে পারবে, এগুলো ক্যাথোড রূপে কাজ করতে পারবে। তো এখানে কি কি আছে দেখো। আচ্ছা, প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার নিচের কোনটির সাথে ক্যাথোড হিসেবে কাজ করে? তো এখানে আছে জিঙ্ক, কপার, গোল্ড, সিলভার। আচ্ছা, তো ক্যাথোড হিসেবে তো বের করতে হবে, প্রমাণ হাইড্রোজেনকে যদি অ্যানোড হিসেবে হয় ক্যাথোড, এটা জিঙ্ক হবে। ওকে, আচ্ছা পরের প্রশ্ন চলে যাই। দেখো কোনটি অ্যানোড হিসেবে উপযুক্ত হবে, অ্যানোড হিসেবে উপযুক্ত হবে। তোমাদের এই যে প্রশ্নটা ছিল না, এই প্রশ্নটা এখানে ক্যাথোড না, এখানে অ্যানোড হওয়ার কথা। দেখো আমাদের হাইড্রোজেনের সক্রিয়তা সিরিজটা যদি তোমরা অ্যানালাইসিস করো, কি কি আছে? এই জিঙ্ক আছে হাইড্রোজেনের উপরে, তাই না? জিঙ্ক আছে হাইড্রোজেনের উপরে, আর এই গোল্ড, সিলভার, কপার এগুলো আছে হাইড্রোজেনের নিচে, এগুলো হাইড্রোজেনের নিচে ছিল। তো এগুলো হাইড্রোজেনের নিচে, নিচে যেগুলো থাকে এগুলো ক্যাথোড হিসেবে কাজ করবে, উপরেগুলো অ্যানোড হিসেবে কাজ করে। তো এখানে প্রশ্নটা মেবি ছিল অ্যানোড। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, এখানে ঠিকমতো আছে। দেখো এই যে হাইড্রোজেনের সাথে কোনটি অ্যানোড হিসেবে কাজ করে, দেখো এখানে কিন্তু ঠিকই জিঙ্কটা আসবে, জিঙ্ক, সিলভার। আচ্ছা দেখো এক্ষেত্রে তোমাদের যেই সক্রিয়তা সিরিজটা আছে না, বলছি দেখো 511 নম্বর, এই সক্রিয়তা সিরিজটার ক্ষেত্রে দেখো এই জায়গায় হাইড্রোজেনকে প্রমাণ তড়িৎদ্বার হিসেবে রাখা হয়েছে। তো প্রমাণ হিসেবে ধরে জিরো ধরে উপরে আমাদের মানগুলো দেওয়া আছে এবং নিচে মানগুলো দেওয়া আছে। কপার, মার্কারি, গোল্ড, নিচের গুলো হচ্ছে। আচ্ছা, তো কোনটি প্রাইমারি নির্দেশক হিসেবে কাজ করে? তো প্রাইমারি নির্দেশক হিসেবে কাজ করবে আমাদের এখানে কোনটা, ক্যালোমেল, ক্যালোমেলটা প্রাইমারি নির্দেশক হিসেবে কাজ করে। তো এর যেই বিক্রিয়াটার যেই সংকেতটা সেটা আমরা দেখছি H2 Hg2 Cl2। ক্যালোমেল গেল। কোনটি জারণ বিজারক অর্ধকোষ বা ইলেকট্রোড? জারণ বিজারণ অর্ধকোষ বা ইলেকট্রোড সেটা হচ্ছে, এখন দেখো জারণ বিজারণ অর্ধকোষ কোথায় হয়েছে, এই জায়গায় যদি একটু খেয়াল করো, সিলভার থেকে সিলভার ক্লোরাইড একটা মান আসে, আয়রন 2+ থেকে আয়রন 3+ হয়েছে। আর সোডিয়াম থেকে এটা কিন্তু সম্ভব নয়, সোডিয়াম থেকে এখানে সোডিয়াম থাকতো, এটাও হচ্ছে না। আর প্লাটিনিয়াম, ক্লোরিনটাও হচ্ছে না। আমাদের এখানে প্লাটিনিয়াম দরকার নেই। একমাত্র দেখো সিলভারের যেই যৌগটা আছে এটাও, এটা হচ্ছে না। তো এখানে দেখো একটা কাজ হচ্ছে, Fe2+, এখান থেকে হচ্ছে Fe3+, এখানে জারণ ঘটছে। তো Fe2+ থেকে একটা ইলেকট্রন জারিত হয়ে Fe3+ আসছে। ওকে, পরের প্রশ্ন দেখো, কোনটি জারণ বিজারণ অর্ধকোষ বা ইলেকট্রোড, এটা তো আমরা পাইলাম। কোনটি প্রাইমারি নির্দেশক তড়িৎদ্বার? তো প্রাইমারি নির্দেশক তড়িৎদ্বার হিসেবে আমরা হাইড্রোজেন গ্যাস তড়িৎদ্বারকে ব্যবহার করি। তো আমরা চলে আসছি 31 নম্বর পর্যন্ত। ওকে, এবার দেখো কোন মুখ্য অনির্দেশক তড়িৎদ্বার, কোনটি মুখ্য অনির্দেশক তড়িৎদ্বার? তো অনির্দেশক তড়িৎদ্বার হিসেবে কোনটা ইউজ করব? প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার, ক্যালোমেল তড়িৎদ্বার, গ্লাস তড়িৎদ্বার বা ক্যাডমিয়াম তড়িৎদ্বার। এখানে দেখো ক্যাডমিয়াম যে তড়িৎদ্বারটা আছে এগুলো হচ্ছে অনির্দেশক তড়িৎদ্বার, একটু দেখে যাও এই বিষয়গুলো।
মুখ্য নির্দেশক তড়িৎদ্বার হিসেবে ব্যবহার করা হবে কোনটি? মুখ্য নির্দেশক তড়িৎদ্বার হিসেবে তো আমরা তাহলে ব্যবহার করব উল্টোটা, প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারটা। তো দুইটা জিনিস খেয়াল রাখো, এখানে দুইটা আমরা পাইছি, একটা হচ্ছে মুখ্য নির্দেশক, একটা হচ্ছে অনির্দেশক। মুখ্য নির্দেশক আর একটা পেলাম কোথায়? এখানে মুখ্য অনির্দেশক, দুইটা। তো মুখ্য নির্দেশকের ক্ষেত্রে আমরা প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারটা ব্যবহার করছিলাম, আর মুখ্য অনির্দেশকের ক্ষেত্রে ব্যবহার করছি ক্যাডমিয়াম তড়িৎদ্বার। এই দুইটা জিনিস একটু মনে রেখো। প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের বিভব মান কত? 0 হয়। আমাদের যেই চারটা ছিল ওটা থেকে আমরা দেখছি যে সক্রিয়তা সিরিজের প্রমাণ হাইড্রোজেন বিভবে তড়িৎদ্বারটা 0 হিসেবে আমরা কাউন্টিং করে হিসাব করছিলাম। মুখ্য ইলেকট্রোডের কোন ধাতু যুগল ব্যবহৃত হয়? গ্যাস ইলেকট্রোডে কোন ধাতু যুগল ব্যবহার করা হয়? দেখো, গ্যাস ইলেকট্রোডের ক্ষেত্রে আমরা গোল্ড এবং প্লাটিনিয়াম এগুলো ইউজ করি। তো এখানে কি কি আছে? প্লাটিনিয়াম, গোল্ড আছে। এটা হচ্ছে মুখ্য ইলেকট্রোড ধাতু যুগল। আচ্ছা, প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারে অ্যাসিড দ্রবণের ঘনমাত্রা কত হয়? প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারে অ্যাসিড দ্রবণের ঘনমাত্রা, এগুলো একটু মুখস্থ করতে হবে। 1 মোলার মুখস্থ। এখন যেগুলো আসতেছে এগুলো হচ্ছে তোমাদের একটু মেমোরাইজ করার মতো জিনিসপত্র, মানে ইনফরমেশন মূলক, এগুলো একটু মুখস্থ করতে হবে তোমাদের। নিচের কোনটি শক্তিশালী বিজারক? তো শক্তিশালী বিজারক হিসেবে উপরে যেটা থাকে লিথিয়ামটা, এগুলো শক্তিশালী বিজারক। তড়িৎ বিশ্লেষণ কালে কোনটি আগে চার্জ মুক্ত হবে? এখানে একটা বিষয় আছে বোঝার। এখন দেখো, তো আমাদের সক্রিয়তা সিরিজটা যদি মনে রাখতে হয়, অবশ্যই এই চ্যাপ্টারের জন্য এই সক্রিয়তা সিরিজটা মনে রাখা ম্যান্ডেটরি। কারণ হচ্ছে আমরা যদি সক্রিয়তা সিরিজটা যদি জানি, তো সক্রিয়তা সিরিজের ভিতর থেকেই দেখো উপরের যেগুলো থাকে বা নিচে যেগুলো থাকে একটা বিষয় আছে, একটা ইয়া দেওয়া আছে। উপরের দিকে আমাদের বিজারণ বিভবের মান বেশি হয় আমাদের, দেখো। তো এই ক্ষেত্রে মনে রাখবা যে সক্রিয়তা সিরিজের যত নিচে যে মোলগুলো থাকবে এরা আগে চার্জ মুক্ত হয়। তো সক্রিয়তা সিরিজের সবার নিচে যারা থাকবে তাদের চার্জ মুক্ত হবে দ্রুত। তো নিচে কারা আছে? এখানে নিচে সবার নিচে আছে দেখো গোল্ড। গোল্ডটা হচ্ছে সবার নিচে আছে, এইউ তোমাদের সক্রিয়তা সিরিজের সবার নিচে থাকবে গোল্ডটা আছে। তার মানে ও হচ্ছে সবার আগে ইলেকট্রন গ্রহণ করে মুক্ত হয়ে যাবে। তো এটা হচ্ছে ক্যাটায়নের ক্ষেত্রে। যদি অ্যানোড থাকে বা অ্যানোডটা থাকে, এটা তো ক্যাথোডের ক্ষেত্রে, তাই না? নেগেটিভ চার্জ ধর্মী যেটা, ওইটার ক্ষেত্রে কি হবে? ওইটার মানটা তোমাদের বইতে দেওয়া নাই, ওই সিরিজটাও তোমাদের বইতে দেওয়া নাই। ওইটার ক্ষেত্রে তোমরা মনে রাখবা যে SO3 2 প্লাস 2 মাইনাস, তারপর হচ্ছে NO3 2 মাইনাস, এটাতে 4 2 মাইনাস, এরপর দেখো OS মাইনাস, আমাদের ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। বাস এ কয়েকটা মনে রাখো তাহলেই হয়। উপর থেকে নিচে যদি যাও, তো সবার আগে কোনগুলো চার্জ মুক্ত হবে? নিচে যারা আছে এরা সবার আগে চার্জ মুক্ত হবে। ওকে, তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাই যে ওএস বা হাইড্রোক্সিল মূলকটা যেটা থাকে, ওএস মূলকটা, এই মূলকটার ক্ষেত্রে যে ওএস মাইনাস এই আয়নটা সবচেয়ে দ্রুত চার্জ মুক্ত হয়ে যায়। তো এর কারণ কি? ঘনমাত্রার একটা বিষয় আছে। আমাদের দ্রবণের ক্ষেত্রে আমাদের যদি দেখতে হবে কোনটার বিজারণ মান বেশি কম, সেটাও তো দেখতে হবে। প্লাস হচ্ছে আমাদের ঘনত্বের একটা বিষয় আছে। যদি বেশি পরিমাণ থাকে হাইড্রোক্সিল মূলকটা, ওএস মাইনাস মূলক এটা আয়নটা যদি সবচেয়ে বেশি থাকে, তাহলে এটাই সবার আগে চার্জ মুক্ত হবে। তুমি দেখো যখন পানিতে মিশ্রণ করা হয়, পানির ভিতর কিন্তু ওএস মাইনাস আয়নটা সবচেয়ে বেশি থাকে। কিন্তু যদি আবার বলা হয় যে গাঢ় সোডিয়াম ক্লোরাইড, মানে হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের পরিমাণ অনেক বেশি, লবণের পরিমাণ অনেক বেশি, তখন কিন্তু এই যে ক্লোরিনটা ওএস মাইনাস আয়নের আগে ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিনে পরিণত হয়ে যাবে। ওকে, তো এখন দেখো স্বাভাবিকভাবে কি হয় যে ওএস মাইনাস যে আয়নটা এই আয়নটা সবার আগে ইলেকট্রন মুক্ত হয়ে যায়, ইলেকট্রন গ্রহণ করে চার্জ মুক্ত হয়ে যায়। কিন্তু হওয়ার কথা কাদের ছিল? ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এদের হওয়ার কথা ছিল, কিন্তু হচ্ছে না। কারণ ঘনত্বের কারণে, এদের ঘনত্ব বেশি থাকে, চার্জের ঘনত্ব বেশি থাকে।
আবার যদি এর উল্লেখ করে দেয় যে গাঢ় সোডিয়াম ক্লোরাইড বা গাঢ় মানগুলো বলে দেয়, তখন এগুলো আগে চার্জমুক্ত হবে। তো এই কয়েকটা বিষয় যদি মাথায় রাখা যায়, এই চ্যাপ্টারের আর পড়া লাগে না। আচ্ছা, পরের প্রশ্নটা আবার আসছে, দেখো তড়িৎ বিশ্লেষণকালে কোন আয়নটি আগে চার্জমুক্ত হবে? দেখো এখানে চলে আসছে ওই কথাটাই, ব্রোমিন নাইট্রোমূলক দেওয়া আছে OH মাইনাস এবং Cl। তো এই ক্ষেত্রে আমরা বলছিলাম যে নিচে কিন্তু ক্লোরিনটা ছিল, ব্রোমিনটা ছিল, এরা থাকা সত্ত্বেও OH মাইনাস যে আয়নটা, এরা আগে চার্জমুক্ত হবে শুধুমাত্র ঘনত্বের কারণে, মানে চার্জ ঘনত্ব বেশি হওয়ার কারণে। পরের প্রশ্ন দেখো, নিচের কোনটি সবচেয়ে কম সক্রিয় ধাতু? তো সবচেয়ে কম সক্রিয় ধাতু গোল্ডকে আমরা সবার নিচে দেখছিলাম সক্রিয়তা সিরিজের। পরের প্রশ্ন দেখো, নিচের কোনটি ধাতব আয়ন তড়িৎদ্বার? ধাতব আয়ন তড়িৎদ্বার। তো ধাতু থেকে ধাতব আয়ন তৈরি হচ্ছে। তো এই জায়গায় দেখো এজি চিহ্ন দেওয়া আছে, এটা বোঝাই যাচ্ছে একটা কঠিন ধাতু। সেখান থেকে হইল ধাতব আয়ন সিলভার ক্লোরাইড। তো দেখো ধাতু থেকে ধাতব আয়ন ক্লোরাইড মানে সিলভার ক্লোরাইড হচ্ছে, তার মানে এটাই হবে ধাতব আয়ন তড়িৎদ্বার। প্রথমটা হচ্ছে ধাতব আয়ন তড়িৎদ্বার। এক মিনিট, ধাতব আয়ন তড়িৎদ্বার। আচ্ছা দেখো, এখানে তো ওর আয়ন হতে গেলে লিকুইডে দিতে হবে, কঠিনে তো আর আয়ন হচ্ছে না। আচ্ছা তাহলে দেখো একুয়া খোঁজো, একুয়া কোথায় আছে, একুয়া কোথায় লেখা আছে? দেখো এ পাশে এ কিউ সুন্দরভাবে দেওয়া আছে। তাহলে হচ্ছে দেখো এখান থেকে সিলভার নাইট্রেট যে যৌগটা আছে এটা হবে ধাতব আয়ন। ওকে, পরের প্রশ্ন চলে যায়। সক্রিয়তা সিরিজের কোনটির অবস্থান উপরে? তো কোনটির অবস্থান উপরে, এটা ওই যে তোমাদের সক্রিয়তা সিরিজের সূত্র দিয়ে বা তোমাদের যেভাবে মনে রাখতে পারো, কে না কে ম্যাকাইবার এলো যেন ফিরে, এই ধরনের কিছু সূত্র আছে, শর্টকাট আছে, তোমাদের ছড়া আছে, এগুলো দিয়ে মনে রাখো, যেভাবেই মনে রাখো ধাতুর সক্রিয়তা সিরিজটা অবশ্যই মুখস্থ থাকতে হবে। এখানে ক্যালসিয়ামটা সবার উপরে ছিল, কে না কে ওখান থেকে যদি একটু লেখো তাহলেই বুঝতে পারবা। সবার উপরে ছিল লিথিয়াম, তারপর ছিল আমাদের পটাশিয়াম, তারপর ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, এগুলো ছিল। তো এখানে কোনটা হবে? ক্যালসিয়াম। পরের প্রশ্ন দেখো, তড়িৎ রাসায়নিক সক্রিয়তা সিরিজের নিচের কোনটি সঠিক? তো অ্যালুমিনিয়ামটা উপরে রয়েছে তড়িৎ রাসায়নিক সক্রিয়তা সিরিজ। তো দেখো এক সক্রিয়তা সিরিজ থেকে কত প্রশ্ন আসতেছে। তো এই চ্যাপ্টারে শুধুমাত্র একটা সক্রিয়তা সিরিজ যদি তোমার মাথায় থাকে, তো এই চ্যাপ্টারের অর্ধেক তোমার পড়া শেষ। তো অ্যালুমিনিয়ামের তো সক্রিয়তা সিরিজ বেশি, দেখো অ্যালুমিনিয়ামের চাইতে নিকেল, এটা আমাদের শুরুতেই পেয়ে গেছি। পরের প্রশ্ন, তামার প্রমাণ বিজারণ বিভব কত? তামার প্রমাণ বিজারণ বিভব কত? তো এগুলো তোমাদের মুখস্থ ছাড়া কোনো উপায় নেই। তো এই যে বিজারণ বিভবগুলো সাধারণত প্রশ্নে দিয়ে দেয়, যদি না থাকে তখন আমাদের মুখস্থই করতে হবে। 0.34 প্লাস 0.34 বিভব। তো এগুলো আমাদের মুখস্থ ছাড়া উপায় নাই। কয়েকটা সব মুখস্থ করতে হবে তা না, যেগুলো আর কি রেগুলার ইউজ হয় বা সবসময় ব্যবহার হয় আমাদের অঙ্কগুলোতে, এগুলো মুখস্থ করতে হয়ও না। আসলে আমরা যখন সিকিউর জন্য প্রশ্নগুলো সলভ করি বা সিকিউর জন্য যে ম্যাথগুলো করি, ওই ম্যাথ করতে করতে কিন্তু অটোমেটিকলি এগুলো মুখস্থ হয়ে যায়। তামার বিজারণ বিভব, জিঙ্কের বিজারণ বিভব, তারপর সিলভারের বিজারণ বিভব, এই কয়েকটা খুবই পপুলার, এগুলো একটু মনে রাখতে হয়। জিঙ্কের প্রমাণ জারণ বিভব কত? দেখো এই আবার চলে আসছে, এগুলো আমাদের অঙ্ক করতে গেলেই কিন্তু হয়ে যায়। এই যে আমরা দেখছিলাম প্লাস 7.6। অ্যানোডের তড়িৎদ্বার কি ঘটে? অ্যানোডে কি ঘটবে? অ্যানোডের জারণ ঘটে। ক্যাথোডে বিজারণ। ড্যানিয়েল সেল তৈরির অ্যানোড রূপে ব্যবহার করা হয় জিঙ্ককে। তো ড্যানিয়েল সেলের অ্যানোড রূপে আমরা জিঙ্ক ব্যবহার করি, ক্যাথোড রূপে ব্যবহার করি কপার। লবণ সেতুতে নিচের কোন ধাতু কোন লবণ ব্যবহার করা হয়? আচ্ছা, লবণ সেতুতে কোন লবণ ব্যবহার করা হয়? লবণ সেতুতে আমরা দেখছিলাম যে পটাশিয়াম ক্লোরাইড ব্যবহার করা হয়। তো আরো কিছু আমরা লবণ ব্যবহার করি এখানে, সোডিয়াম সালফেট লবণ ব্যবহার করি, পটাশিয়াম সালফেট লবণ ব্যবহার করি, নাইট্রেট লবণও ব্যবহার করি। তো কয়েকটি লবণে আমরা ব্যবহার করি, কিন্তু সবচেয়ে উপযুক্ত হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড। এগুলো হচ্ছে সব জায়গায় ব্যবহার করা হয়।
দেখো লবণ সেতু নিচে কোনটির দ্রবণ ব্যবহার করা যায়? তো কোনটি দ্রবণ ব্যবহার করা যায়? দেখো পটাশিয়াম নাইট্রেট দ্রবণটার কথা বললাম একটু আগে, ওইটা ব্যবহার করতে পারি। লবণ সেতুর উপযুক্ত তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কোনগুলো ব্যবহার করা যায়? দেখো এখন একসাথে সব দিয়ে দিছে, পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম সালফেট, সোডিয়াম সালফেট। এখানে আমরা পটাশিয়াম নাইট্রেটও অ্যাড করে নিতে পারি একসাথে পড়ার জন্য। ওকে, জিঙ্ক, জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হইলো, কপার থেকে কপার হইলো। কোষ্ঠী ক্যাথোডে কোন বিক্রিয়া ঘটে? তো ক্যাথোডে কি বিক্রিয়া করবে? অ্যানোডে তো জারণ বিক্রিয়া ঘটলো, ক্যাথোডে হচ্ছে বিক্রিয়াটা করবে দেখো কপার 2+ থেকে 2টা ইলেকট্রন গ্রহণ করে কপার হচ্ছে। কোষের ইএমপি নির্ণয় সূত্র কোনটি? সূত্র দিয়ে দিছে। তো আমরা জানি কি অ্যানোড এবং ক্যাথোডের যে জারণ বিজারণ বিভবগুলো যেগুলো আছে ওগুলো যোগ করে দিতে হয়। 2 নম্বর যে প্রশ্নটা দেওয়া আছে, ই সেল ইকুয়াল টু ই অ্যানোড অক্সিডাইজেশন, ই ক্যাথোড রিঅ্যাকশন। আচ্ছা দেখো পরের প্রশ্নটা, এখানে 2টা মান দেওয়া আছে, জারণ বিভব ইনট সেলের মান দেওয়া আছে 0.34 এবং আরেকটা দেওয়া আছে 2.34। এর অর্ধকোষে 2টি জারণ গঠিত কোষে বিভব কত? বিভব কত? তো এক্ষেত্রে কি করবা? এক্ষেত্রে হচ্ছে অর্ধকোষ 2টি জারণ কোষে বিভব কত? তো বড় যেটা আছে বড়টা থেকে ছোটটা বিয়োগ করতে হবে এখান থেকে। তো 2.34 এটা থেকে যদি আমরা 0.34 বিয়োগ করি তখন আসে 1.96। তো এক্ষেত্রে মনে রাখতে হবে বড়টা থেকে ছোটটা বিয়োগ করতে হবে, মান যেটা বড় সেটাই বিয়োগ করতে হবে, আর বেশি কিছু করার দরকার নাই। তো এমসিকিউর ক্ষেত্রে এই ধরনের অঙ্কগুলো শুধু যোগ বিয়োগ করবে, আর কিছু করার দরকার নেই, এই সূত্র লিখে করার কোনো প্রয়োজন নেই। আচ্ছা আরেকটা প্রশ্ন দেখি এখানে, 0.76 ভোল্ট, এখানে আছে 00 ভোল্ট। আচ্ছা হাইড্রোজেনের তড়িৎ বিভব দেওয়া আছে 0.00 তড়িৎ দ্বারা গঠিত তড়িৎ কোষের কোষ সংকেত কোনটি হবে? তো এই জায়গাটা কি হয়েছে, জিঙ্ক অ্যানোড হিসেবে কাজ করতেছে, তাহলে জিঙ্ক যেহেতু উপরে ছিল জিঙ্ক অ্যানোড হিসেবে কাজ করবে। তো জিঙ্ক অ্যানোড হিসেবে কাজ করবে, আর হচ্ছে হাইড্রোজেনটা ক্যাথোড হিসেবে কাজ করবে। তো হাইড্রোজেনের সাথে কি দিতে হয়? একটা প্লাটিনিয়াম দিতে হয়, আমরা জানি, ওটা দিয়ে দিলাম বাস। লেড স্টোরেজ ব্যাটারিতে ব্যবহার করা হয় কোনগুলো? লেড স্টোরেজ ব্যাটারিতে ব্যবহার করা হয় সালফারিক অ্যাসিড ব্যবহার করি। এগুলো হচ্ছে মুখস্থ করতে হবে, এগুলো জ্ঞানমূলক প্রশ্ন, মুখস্থ বিদ্যার কিছু জিনিসপত্র আছে, ব্যাটারির ভিতর কি কি থাকে না থাকে এগুলো দাগে দাগে সুন্দর করে পড়ে ফেলতে হবে, এগুলো বোঝানোর কিছু নাই। আবার আসছে কি, লেড সঞ্চয়ী কোষে কোনটি তড়িৎ বিশ্লেষণ হিসেবে ব্যবহার করা হয়? তো লেড সঞ্চয়ী কোষে সালফারিক অ্যাসিড, এগুলো লেড সঞ্চয়ী কোষে সালফারিক অ্যাসিডের আপেক্ষিক গুরুত্ব কত? এটা খুবই গুরুত্বপূর্ণ, 1.25। তো এটা মনে রাখতে হবে। লেড সঞ্চয়ী ব্যাটারির অভ্যন্তরীণ রোধ কত? অভ্যন্তরীণ রোধ এগুলো মনে রাখতে হবে 0.001 ওহমস মিটার অভ্যন্তরীণ রোধ। মোটর গাড়িতে ব্যবহৃত লেড সঞ্চয় কোষের মাঝে মাঝে পানি দেওয়া লাগে কেন? কারণ হচ্ছে এই যে সালফারিক অ্যাসিডটা থাকে ওখানে আপেক্ষিক গুরুত্ব দেখছিলাম 1.25, এটা আর কি ঠিকঠাক রাখতে হবে। তো সালফারিক অ্যাসিডের আপেক্ষিক গুরুত্ব সঠিক রাখতে হবে। স্টোরেজ ব্যাটারির মাধ্যমে কোন ভারী ধাতু খাদ্য শৃঙ্খলায় ঢুকে যায়? তো লেডগুলো থাকে ওখানে, লেডটা আমাদের খাদ্য শৃঙ্খলায় ঢুকে যায়। শুষ্ক কোষের বিভব মান কত? শুষ্ক কোষের বিভব মান ছিল 1.5, এটাই তো 1.5 প্লাস 1.5 ছিল শুষ্ক কোষের বিভব মান, যে ড্যানিয়েল সেল। আচ্ছা শুষ্ক কোষের অ্যানোড কোনটি? অ্যানোড কোনটি? জিঙ্ক থাকে, জিঙ্ক কোটার ভিতরে যে পেস্টগুলো ভরে। কোন লেড স্টোরেজ ব্যাটারির সংকেত কোষ ডায়াগ্রাম? তো জিঙ্ক কোথায়? আচ্ছা দেখো জিঙ্ক এখানে দেখো শুষ্ক লেড স্টোরেজ ব্যাটারির সংকেতে কোষ ডায়াগ্রাম। তো এই ক্ষেত্রে আমাদের লেড সালফেট, সালফারিক অ্যাসিড এবং লেড অক্সাইড, লেড অনেকগুলো একসাথে থাকে। কোনটি রিসার্চ করা যায়? রিসার্চ করা যায় কোনটি? এই ক্ষেত্রে দেখো লিথিয়াম আয়ন ব্যাটারি যেগুলো আছে এগুলো আমরা রিসার্চ করি, আমাদের মোবাইল টোবাইল বিভিন্ন জিনিসপত্রে ব্যবহার করি। নিচের কোন ব্যাটারিটি হার্টের পেসমেকার হিসেবে ব্যবহার করা হয়? তো লিথিয়াম এসবিও ব্যাটারি, এগুলো হার্টের পেসমেকার আকারে ব্যবহার করা হয়।
হাইড্রোজেন ফুয়েল সেলের ইএমএফ কত? হাইড্রোজেন ফুয়েল সেলের ইএমএফ হচ্ছে 1.23, মানে হচ্ছে 1, 2, 3। হাইড্রোজেন ফুয়েল সেলে অ্যানোড ও ক্যাথোড হিসেবে কোনটি ব্যবহার করা হয়? দেখো, হাইড্রোজেন ফুয়েল সেলে অ্যানোড এবং ক্যাথোড হিসেবে আমরা গ্রাফাইট ইউজ করব। ফুয়েল সেলের ক্যাথোড জ্বালানি হিসেবে ব্যবহৃত গ্যাস কোনটি হয়? দেখো, হাইড্রোজেন ফুয়েল সেল হিসেবে আমরা হাইড্রোজেন গ্যাসগুলোকে ব্যবহার করি। আচ্ছা, এখানে কি বলছে? ক্যাথোড হিসেবে অক্সিজেন গ্যাস, অ্যানোড হিসেবে হাইড্রোজেন। পরেরটা, নিচের কোন ফুয়েল সেল তরল ইলেকট্রোলাইট থাকে না? তো দেখো, PEMFC, এগুলো সব মুখস্থ করতে হবে ধরে ধরে, দাগে দাগে। হাইড্রোজেন ফুয়েল সেলের প্রভাবক হিসেবে কোনটি ব্যবহার করা হয়? দেখো, হাইড্রোজেন ফুয়েল সেলের প্রভাবক হিসেবে আমরা এখানে প্লাটিনামটা ব্যবহার করি। আমরা শুরু থেকেই এই প্লাটিনামের সাথে হাইড্রোজেনের তড়িৎদ্বারের সাথে ছিল, আমরা দেখে আসছিলাম। পরের প্রশ্নগুলো, নিচের কোনটি পরিবেশ বান্ধব হাইড্রোজেন ফুয়েল সেল? আচ্ছা, ফুয়েল সেল দেওয়া আছে এখানে, ফুয়েল সেল পরিবেশের জন্য পরিবেশ বান্ধব। তো আরেকটা প্রশ্ন এখানে চলে আসলো, দেখো, M3 সালফেট দ্রবণে 0.1 এম্পিয়ার বিদ্যুৎ কত সময় ধরে চালনা করলে ক্যাথোডে 1 গ্রাম এম ধাতুটা জমা হয়? এখন বলা আছে এম ধাতুর পারমাণবিক ভর 40। ওকে, তো আমরা আমাদের সেই সূত্রটা শিখে আসছিলাম ওটা দিয়ে করে ফেলবো। দেখো, আচ্ছা, এটা তো ছিল। এখন এই জায়গায় কি দেওয়া আছে দেখো, M3 সালফেট, তার মানে ইর মান কত ধরবো? 3। 96,500। ওকে, তো উপরে কত হবে? এম এর মান বলেই দিছে 40 লিখলাম। আয়ের মান কত দেওয়া আছে? 0.1 গুণ, আর টির মান লাগবে না, টাইম কত বললো? বিদ্যুৎ কত সময় ধরে চালনা করলো। আচ্ছা, এখানে টাইমটি তো জানতে চাইছে, টির মান বের করতে হবে। তো ডব্লুর মান কি দেওয়া আছে? হ্যাঁ, ডব্লুর মান দেওয়া আছে 1। আচ্ছা, তা টির মানে আমাদের বের করতে হবে, তাই না? তো বের করে ফেলি, এই পুরোটাকে দুই পাশে পাঠিয়ে দেই, তার সাথে 40 এবং 0.1 ভাগ করতে হবে। 3296500 ভাগ হচ্ছে 40.01। তো এটা ক্যালকুলেশন করলে কত আসে দেখো, তো বিরাট বড় একটা মান আসছে, 723 সেকেন্ড। তো দেখি অপশনে কোথায় আছে। হ্যাঁ, অপশনে দেখো 723 সেকেন্ড কিন্তু চলে আসছে। আচ্ছা, এখানে পয়েন্ট দিয়ে আরো আছে 723, 75। যাই হোক, আমাদের এই 4 নম্বর অপশনের সাথে আমাদের মিলে যাচ্ছে আনসারটা। তো এটা আমরা সেকেন্ডে বের করছি, তাই এত বড় মান আসছে। আমরা চাইলে এটাকে মিনিটে কনভার্ট করতে পারি বা ঘন্টায় কনভার্ট করতে পারি যদি দরকার হয়। তো আমাদের ওইটা দরকার নেই, আমাদের এখানে অপশনে যা আছে তাই রাখি। তো দেখো, কোনটিতে বিদ্যুৎ শক্তি উৎপন্ন হয় না? বিদ্যুৎ শক্তি উৎপন্ন হবে না কোনটি? তড়িৎ বিশ্লেষক কোষে। দেখো, তড়িৎ বিশ্লেষক কোষে বিদ্যুৎ শক্তি উৎপন্ন হয় না, এখানে বিদ্যুৎ শক্তি আরো দেওয়া লাগে। তো এটা তোমরা গ্রাত আর তরাত নামে একটা ইয়ে আছে, শর্টকাট টেকনিক আছে, ওটার মাধ্যমে মনে রাখতে পারো। গ্রাত মানে হচ্ছে তরাত থেকে তড়িৎ রাসায়নিক কোষ রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করে, আর হচ্ছে গ্যালভানিক কোষ রাসায়নিক শক্তিকে তড়িৎ রাসায়নিক শক্তিতে রূপান্তর করে। লেড স্টোরেজ সেল কোনটি বিজারিত হয়? তো লেড স্টোরেজ সেলে কোনটি বিজারিত হবে? লেড অক্সাইডটা বিজারিত হবে। সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ কোনটি উৎপন্ন হয় না? তো সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে যদি আমরা তড়িৎ বিশ্লেষণ করি, এখানে আমাদের ক্লোরিন পাবো, হাইড্রোজেন পাবো, সোডিয়াম ক্লোরাইড পাবো। দেখো, হাইড্রোজেন এগুলো হচ্ছে পানি থেকে বের হয়, ওইগুলো পরে হাইড্রোজেন আরেকটা আয়ন নিয়ে ওরা হাইড্রোজেন ডাইঅক্সাইড হয়ে উড়ে চলে যায়। ক্লোরিন কি করে? আরেকটা ক্লোরিন ত্যাগ করে, ক্লোরিন মানে ইলেকট্রন ত্যাগ করে আরেকটা ক্লোরিনের সাথে যুক্ত হয়ে ও উড়ে চলে যায়।
সোডিয়াম হাইড্রোক্সাইড তো তৈরি হয়। দেখো সোডিয়াম ধাতুটা এটা কিন্তু উৎপন্ন হয় না, এখানে একমাত্র সোডিয়াম ধাতুটা উৎপন্ন হয় না। নিচের কোনটি সবল তৈরি বিশ্লেষ্য? তো সবল তৈরি বিশ্লেষ্য হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড, এগুলো হচ্ছে সবল তৈরি বিশ্লেষ্য হয়। কোন কোষে তৈরি শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করা হয়? আচ্ছা, ওই আগের প্রশ্নটা উল্টা বলছিল, তো এগুলো লিখে দেই তোমাদের। দেখো এটা ছিল কি গ্রাত, আর এটা ছিল তরাত। গ্রাত আর তরাত। তো এখানে কি হয়, গ্যালভানিক কোষ রাসায়নিক শক্তিতে তড়িৎ শক্তিতে রূপান্তর করে। রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করে। ওকে, আর তরাত মানে কি? তরাত মনে রাখো তড়িৎ শক্তিকে, তড়িৎ রাসায়নিক শক্তিকে, দেখো তড়িৎ রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করে। আচ্ছা এখন দেখো এগুলো তো লিখে দিলাম, প্রশ্নে কি চাইছে যে তড়িৎ শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করে। তো তড়িৎ শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করা হয় কোনটির মাধ্যমে? তড়িৎ শক্তিকে রাসায়নিক শক্তির মাধ্যমে রূপান্তর করা হয় কোনটা হবে? তড়িৎ বিশ্লেষক কোষ। আর গ্যালভানিকটা রাসায়নিক শক্তিকে তড়িৎ রাসায়নিক শক্তিতে গ্রাত রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করা হয়। তো দুইটা জিনিসের ভিতরে একটু কনফিউশন হয়ে যায়, কোনটা কোনটা থেকে রূপান্তর করা হয়। তো ছোট একটা ট্রিক্সের মাধ্যমে মনে রাখতে পারো, গ্রাত আর তরাতের মাধ্যমে। নিচের কোনটি শুষ্ক কোষে ক্যাথোড হিসেবে ব্যবহার করা হয়? তো শুষ্ক কোষে ক্যাথোড হিসেবে আমরা ব্যবহার করি এখানে যে কার্বন দণ্ডটা, যে আমাদের ব্যাটারি দেখছিলাম না, ব্যাটারি বা শুষ্ক কোষ, তো আমাদের অ্যানোড হিসেবে টিনের কোটা বা জিঙ্কটা ব্যবহার করি, আর ক্যাথোড হিসেবে কার্বন দণ্ডটা ব্যবহার করি। নিচের কোনটি লবণ সেতুর উৎকৃষ্ট? লবণ সেতু উৎকৃষ্ট হিসেবে পটাশিয়াম ক্লোরাইড। লোহাকে মরিচা পড়া থেকে রক্ষা করার জন্য কোন ধাতুর প্রলেপ দেওয়া হয়? লোহাকে মরিচা থেকে রক্ষা করার জন্য আমরা যে জিঙ্ক থাকে, জিঙ্কের প্রলেপ দিই। জিঙ্কের প্রলেপ দেওয়ার কারণে, যে দস্তার প্রলেপ দেওয়ার কারণে জিঙ্ক কি লোহার ধাতুটাকে মরিচা রোধ করতে পারে। তখন কি হয়, তখন লোহার সাথে অক্সিজেনের বিক্রিয়া করতে পারে না। ধাতু ক্ষয়প্রাপ্ত হয় কোন ধরনের বিক্রিয়া দ্বারা? তো ধাতু ক্ষয়প্রাপ্ত হবে কোন ধরনের বিক্রিয়া দ্বারা? জারণ বিজারণের মাধ্যমে ধাতুগুলো ক্ষয়প্রাপ্ত হবে। তো ইলেকট্রনীয় তড়িৎ প্রবাহী কোনটি? ইলেকট্রনীয় তড়িৎ প্রবাহী হবে ইলেকট্রনীয় তড়িৎ প্রবাহী। এক্ষেত্রে হচ্ছে কপার ধাতুটা, কপার ধাতুটা হচ্ছে ইলেকট্রনীয় তড়িৎ প্রবাহী করে, যে বাসাবার বিদ্যুতে ব্যবহার করা হয় কপার তারগুলো যেটা। আচ্ছা দেখো, গলিত সোডিয়াম ক্লোরাইডের মধ্যে দিয়ে 1 ফ্যারাডে তড়িৎ চালনা করলে ক্যাথোডে কত গ্রাম সোডিয়াম ধাতু জমা হবে? তো সোডিয়ামের চার্জ আমরা জানছিলাম 1 যোজনী 1 দেখলাম, চার্জ 1 দেখলাম, তার মানে 1 ফ্যারাডে ওর পারমাণবিক ভর সংখ্যা, পারমাণবিক ভরের সমান ধাতু জমা হবে। তো সোডিয়ামের পারমাণবিক ভর আমরা 23 জানি, তো এখানে 23 রয়েছে। নিচের কোন ডায়াগ্রাম সঠিক? দেখো এগুলো এতক্ষণ ধরে করে আসছি, সেম প্রসেসে সেম জিনিস, কোনটা সঠিক হবে? দেখো জিঙ্ক থেকে 2টা ইলেকট্রন গিয়ে জিঙ্ক 2+ হয়েছে, কপার 2টা ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতুতে পরিণত হয়েছে। তো আমাদের জারণ বিজারণ যে কোষ বিক্রিয়াগুলো আছে ওটা এভাবে লিখে দেওয়া লাগে। আচ্ছা, আজকের ক্লাস এই পর্যন্ত ছিল। তো আগামী নেক্সট ক্লাসে আমরা পরবর্তী যেই অভিন্ন বা বহুপদী প্রশ্নগুলো রয়েছে ওইটা সলভ করব। ঠিক আছে, এরপরে আমাদের আর একটা অধ্যায় থাকবে, ওইটা আমরা শেষ করে দিব।
তো তোমাদের সবাইকে সবগুলো ক্লাস করার জন্য আমন্ত্রিত রইল এবং কোর্সে যুক্ত হওয়ার জন্য অনুরোধ করা হলো। কোর্সের ভিতরে কিন্তু তোমরা হচ্ছে তোমাদের এক্সাম দেওয়ার সুযোগ সুবিধা পাবা। আর তোমরা তো জানো আমাদের এই কোর্সটা হচ্ছে সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হচ্ছে। স্যাট একাডেমির পক্ষ থেকে আমাদের পুরো কোর্সটাই ফ্রিতে দেওয়া হচ্ছে তোমাদের জন্য। ওকে, তো তোমরা যদি কোর্সে যাও ওখানে সুন্দর মতো লিস্ট আকারে পাবা, সব কিছু দেওয়া থাকবে এবং এক্সাম দেওয়ারও সুযোগ থাকবে।